আমি এক্সট্রিমলি সরি, আমার হচ্ছে একটা কল চলে এসেছিল। তো কল আসলে হচ্ছে ফেসবুক লাইভটা হচ্ছে কেটে যায়। তো সেখানে হচ্ছে গিয়ে রোহান আনসারি ভাইয়া কমেন্ট করেছিল আমাদের লাস্ট যে হচ্ছে গিয়ে ম্যাটটা দিয়েছিলাম। তো এটা হচ্ছে কমেন্ট করেছিল যে এটার অ্যান্সার হচ্ছে 5 আসে। তো আমি একটু সলভ করে দেখার ট্রাই করি যে এটার অ্যান্সার কত আসে। তো এটা হচ্ছে আমরা একটু উপরে সলভ করি, দেখো কত আসে। 4 × 3 হচ্ছে 12, প্লাস 3 × 4 আবার 12, প্লাস 15 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে √4² যদি আমরা করি তাহলে হচ্ছে এটা 16 আর হচ্ছে 9। তার মানে হচ্ছে আমাদের নিচে আসতেছে 5। এখানে নিচে আমাদের হচ্ছে গিয়ে যদি এটাকে করি তাহলে হচ্ছে আমাদের নিচে আসতেছে 5, আর 12 12 24 আর 15 ধরো হচ্ছে, যদি আমরা এটাকে যদি উপরটাকে যদি ক্যালকুলেট করি তাহলে হচ্ছে আমাদের আসতেছে। আচ্ছা, এটা হচ্ছে রোহান আনসারি যে ভাই হচ্ছে আমাদের যেটা কমেন্ট করছিল সেটা আসবে না, কারণ হচ্ছে কি এটা এখানে হচ্ছে 5 আসেন অ্যান্সার। সবাই হচ্ছে একটু জয়েন করে নাও, কজ হচ্ছে লাইভটা হচ্ছে কেটে গিয়েছিল। দেখো এখানে হচ্ছে অ্যান্সার আসতেছে এরকম ভাবে। দেখো এখানে অ্যান্সার আসতেছে 39/5। ঠিক আছে, এখানে অ্যান্সার আসতেছে 39/5। দ্যাট মিনস আমাদের এই যে লম্ব দূরত্ব এটা হচ্ছে 39/5। সবাই হচ্ছে একটু জয়েন করে ফেলো আমাদের সাথে, কজ আগের লাইভটা হচ্ছে কেটে গিয়েছিল জাস্ট ফর এ কল, আমার একটা কল এসে গিয়েছিল। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমি বলেছিলাম যে আমরা একটা ছোট্ট একটা পয়েন্ট দেখবো, মানে একটা এমসিকিউ টাইপ একটা সলিউশন দেখবো। দেখো এমসিকিউ টাইপ যদি একটা দেখি, আমাদের বলা হলো যে এই যে পয়েন্টটা, ধরো আমাদের হচ্ছে এই যে পয়েন্ট x1 এটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু থেকে আসতেছে, মানে মধ্যবিন্দু না সরি মূল বিন্দু থেকে আসতেছে। মানে আমাদের যদি একটা গ্রাফ পেপার নেই, এই গ্রাফ পেপার উপর এখানে একটা মূল বিন্দু রয়েছে 0 0। এখন আমাদের এই 0 0 থেকে আমাদের একটা সরলরেখা এখানে গেল, সরলরেখাটা হচ্ছে আমাদের ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0। তো এই সরলরেখাটার জন্য আমাদের এই মধ্যবিন্দু থেকে লম্ব দূরত্ব কত হবে? আমাদের এখানে বিপ্লব, আচ্ছা রোহান আনসারি সে নিচেরটা বলেছিল। আচ্ছা, ঠিক আছে, তোমার যদি নিচেরটা বলে থাকো ভাই নিচেরটা ঠিক আছে, বাট আমি হচ্ছে তোমার কাছে বলেছিলাম যে টোটাল অ্যান্সারটা কত হবে। এখানে বিপ্লব বিশ্বাস যে ভাইয়া কমেন্ট করেছে যে 39/5, হ্যাঁ সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখন দেখো এখানে যদি মূল বিন্দু যে আমাদের 0 0, এই 0 0 থেকে যদি আমরা হচ্ছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি এই সরলরেখাটার উপরে যে লম্ব দূরত্ব এটা যদি ক্যালকুলেট করতে চাই তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার কত, মানে আমাদের যে ফর্মুলা সেটা কত আসবে। তো তোমরা হচ্ছে কি সেটা একটু একটু জাস্ট ভাবার ট্রাই করো তো কত আসবে। দেখো যদি আমরা আমাদের বেসিক্যালি যে হচ্ছে কি ফর্মুলাটা ছিল ফর্মুলাটা যদি নেই, তাহলে a ইনটু এক্স মানে x1, ঠিক আছে, প্লাস by1 প্লাস c ডিভাইড বাই √a1 a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, এটা হচ্ছে আমাদের বেসিক্যালি যে আমাদের সূত্র সেটা, মানে এখানে x1 হচ্ছে আমাদের এই পয়েন্টটা বসাতে হবে। এখন যদি আমরা পয়েন্টটা বসাই তাহলে দেখো আমাদের কি আসতেছে, এ এক্স এটার সাথে 0 0 বসাল, 0 বসালে আমাদের 0 আসতেছে, প্লাস এখানে যদি ওয়াই এর জায়গায় আমরা ওয়াই এর জায়গায় যদি 0 বসাই তাহলে 0 আসতেছে, বাকি থাকে প্লাস সি ডিভাইডেড বাই √a² প্লাস b²। ওকে, দ্যাট মিনস আমরা দেখতে পারতেছি যে যদি একটা পয়েন্ট মূল বিন্দু থেকে যায়, একটা পয়েন্ট যেটা হচ্ছে মূল বিন্দু, ওই পয়েন্টটা যদি মূল বিন্দু হয় আর এরকম একটা সরলরেখা থাকে, তাহলে তাদের উপরে লম্ব দূরত্ব হচ্ছে সি √a² প্লাস b²। দ্যাট মিনস আমাদের এখানে যে সি এই যে কনস্ট্যান্ট যেটা থাকবে, এই কনস্ট্যান্টটার মডিউলাস মানে হচ্ছে এই কনস্ট্যান্ট যদি, এখন দেখো কনস্ট্যান্ট যদি এখানে যদি নেগেটিভ থাকতো, মানে আমার কথা হচ্ছে এখানে যদি এই যে প্লাসটা না থেকে এখানে যদি আমাদের একটা মাইনাস থাকতো তাহলে কি হতো, তখনও আমাদের এই যে মডিউলাস সাইন দিয়ে নিতাম। মডিউলাস সাইন দিলে আমার হচ্ছে কি এই যে জাস্ট এটা যে একটা নিউমেরিক্যাল ভ্যালু, মানে যা সংখ্যাগত যে ভ্যালু যেটা থাকবে সি এর, ওই সংখ্যাগত ভ্যালু আর হচ্ছে ডিভাইডেড বাই √a² প্লাস b²। তো এটা হচ্ছে তোমাদেরকে মাঝে মাঝে এমসিকিউ তে দিয়ে দিতে পারে যে মূল বিন্দু থেকে একটি সরলরেখার লম্ব দূরত্ব কত, মূল বিন্দু থেকে একটি সরলরেখার লম্ব দূরত্ব কত। তো সে তখন আমরা এভাবে জাস্ট সি, ওই যে কনস্ট্যান্ট যে টার্মটা থাকবে ওই সি ডিভাইড বাই √a² প্লাস b², এভাবে আমরা করতে পারবো। ওকে, সবাই আই গেস জয়েন করে ফেলেছে। তো আমরা এরপর আমাদের নেক্সট টপিক দেখবো। এখন হচ্ছে আমাদের টপিক হচ্ছে সমদ্বিখণ্ডকের উপর ডিপেন্ড করবে। আমরা এখন সমদ্বিখণ্ডক নিয়ে আলোচনা করব। আমাদের আজকের ফার্স্ট টপিক যেটা ছিল লম্ব, লম্ব দূরত্ব মেইনলি, তো লম্ব দূরত্ব হচ্ছে আমরা আলোচনা করে ফেলেছি। এখন আমরা নিচের টপিক যেটা হচ্ছে ছিল সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক নিয়ে আলোচনা করব। সমদ্বিখণ্ডকের ভিতরে অনেক জিনিস রয়েছে, মানে অনেক রকমের ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ টপিক রয়েছে, বাট সবগুলো হচ্ছে সবগুলোর যে ফর্মুলা একই, মানে একটা ফর্মুলা দিয়েই ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ আমরা হচ্ছে ম্যাথ করতে পারবো। তো আমরা ফার্স্টে আজকে দেখবো সমদ্বিখণ্ডক জিনিসটা কি হবে। ঠিক আছে, মানে দুইটি সমান অসমান্তরাল সরলরেখার সমদ্বিখণ্ডক কি হবে। দেখো আমাদের এই একটা সরলরেখা নিলাম আমরা, আর হচ্ছে আর একটা অসমান্তরাল,
অসমান্তরাল সরলরেখা নেওয়ার মানে কি? যদি আমরা সমান্তরাল নিতাম তাহলে কখনো এই দুটো সরলরেখা ছেদ করতো না, একটা আরেকটাকে ছেদ করতো না। তো যেহেতু আমাদেরকে ছেদ করতে হবে, তো ছেদ করার জন্য আমাদেরকে একটা অসমান্তরাল সরলরেখা নিলাম। এখন দেখো এই সরলরেখাটা আমাদের এখানে ছেদ করেছে না, এই সরলরেখাটা আমাদেরকে এখানে ছেদ করেছে। এখন দেখো ছেদ করার পরে আমাদের কিন্তু এখানে চারটে অ্যাঙ্গেল প্রডিউস হয়েছে, চারটা কোণ উৎপন্ন হয়েছে। কোন চারটা কি দেখো, এখানে একটা এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এইখানে একটা, হচ্ছে দুইটা কোণ, এই একটা কোণ উৎপন্ন হয়েছে, আর এই একটা কোণ উৎপন্ন হয়েছে। দেখো এখানে ইন টোটাল আমাদের কয়টা কোণ উৎপন্ন হয়েছে? চারটা কোণ উৎপন্ন হয়েছে। এখন দেখো এই চারটা কোণ যখন এর ভিতর থেকে আরেকটা সরলরেখা বা অপর দুইটি সরলরেখা, দেখো আমি একটু আঁকার ট্রাই করি। এই যে সরলরেখাটা ধরো হচ্ছে এটা হচ্ছে মধ্যবিন্দু, এই যে কোণটা রয়েছে এই কোণের মধ্যবিন্দু হচ্ছে এইটা, আর এই কোণের মধ্যবিন্দু হচ্ছে এইটা। এই যে আমরা দুটো কোণের মধ্যবিন্দু নিলাম। এখন এই মধ্যবিন্দু থেকে যদি হচ্ছে আমাদের একটি সরলরেখা আঁকার ট্রাই করি, তাহলে এই যে সরলরেখাটা আমরা লাল কলম দিয়ে আঁকলাম, এই সরলরেখাটা এই যে কোণটা অন্তর্কোণটাকে সমদ্বিখণ্ডক করেছে, মানে সমান দুই ভাগে ভাগ করেছে। মানে এই সাইডের যে অ্যাঙ্গেল যেটা রয়েছে, এই সাইডের অ্যাঙ্গেল এবং এই সাইডের অ্যাঙ্গেল, দুইটা অ্যাঙ্গেল কি আমাদের সমান। যদি আমরা এখানে পি ধরি এবং এটা কিউ ধরি, দ্যাট মিনস পি ইজ ইকুয়ালস টু কিউ, কারণ এটা আমাদের এই যে সরলরেখাটা এটা একদম বদ্ধবিন্দু থেকে আমাদের গিয়েছে। আচ্ছা, এরপরে দেখো এখানে একটি অ্যাঙ্গেল হয়েছে, এখানে আরেকটি অ্যাঙ্গেল তৈরি হয়েছে। তো এই অ্যাঙ্গেল দুটোকে যদি আমরা একটি সরলরেখা দ্বারা হচ্ছে গিয়ে সমদ্বিখণ্ডক করি, মানে একদম মাঝখান থেকে, দেখো মাঝখান থেকে যদি আমরা হচ্ছে গিয়ে একটি সরলরেখা আঁকার ট্রাই করি, তাহলে এখানেও একটি সমদ্বিখণ্ডক তৈরি হবে। তো এই ধরো এখানে আরেকটা সমদ্বিখণ্ডক তৈরি হয়েছে, যেখানে এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা দুটো সমান, আমরা ধরে নিলাম সমান। তো এই অ্যাঙ্গেলটা যদি হচ্ছে আমাদের এক্স এবং এটা হয় যদি ওয়াই, দ্যাট মিনস আমাদের এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই। তো আশা করি এইটুকু আমরা বুঝে ফেলেছি। তো এই যে দুটো সরলরেখা যেটা আমরা লাল মার্কার দিয়ে আঁকলাম, এটাই হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক সরলরেখা। আমাদের এই দুটোই হচ্ছে সমদ্বিখণ্ডক সরলরেখা। আচ্ছা, তো এই যে দুটো সরলরেখা আমরা হচ্ছে আঁকলাম, এখন আমাদের করতে হবে কি, এই যে দুটো সরলরেখা রয়েছে এই দুটো সরলরেখার সমীকরণ আমাদেরকে বের করতে হবে। আমাদের এখন কাজ হচ্ছে এই যে দুটো সরলরেখা আমরা পেলাম, এই দুটো সরলরেখার সমীকরণ বের করতে হবে। তোমাদেরকে ম্যাথ যখন করবা, আমরা হচ্ছে নেক্সট ক্লাসে যখন ম্যাথ করবো, তখন দেখবো কি আমাদেরকে বলা হবে যে এরকম একটা সরলরেখা গেছে এবং এরকম একটা সরলরেখা গেছে, এই দুটো সরলরেখা যেখানে ছেদ করেছে ছেদ বিন্দুতে সমদ্বিখণ্ডক ভাবে আরো দুটো হচ্ছে গিয়ে সরলরেখা গেল, ওই সরলরেখা দুটো সমীকরণ বের করতে বলা হয়। মানে এই যে লাল কলম দিয়ে আমরা যে দুটো সরলরেখা আঁকলাম, এই দুটো সরলরেখার সমীকরণ বের করতে বলা হয়। তো আমরা একটু এই ছবিটা মুছে আমরা একটু অন্যরকম ভাবে ছবি আঁকার ট্রাই করি, তাতে হচ্ছে তোমাদেরকে আরো বুঝতে সুবিধা হবে যখন আমি হচ্ছে গিয়ে ফর্মুলাটা দেখাবো। দেখো এখানে আমরা আগের মতনই দুটো সরলরেখা নিলাম, এই একটা সরলরেখা, এই আর একটা সরলরেখা। আচ্ছা, এটা একটু বেশি ওই সাইডে চলে গেছে, আমরা একটু এই সাইডে আঁকার ট্রাই করি। এই যে দুটো সরলরেখা আমরা আঁকলাম, এই আমাদের দুটো সরলরেখা হলো। এখন এই দুটো সরলরেখার ভিতর থেকে আমরা কি করব, সমদ্বিখণ্ডক ভাবে আরো দুটো সরলরেখা আঁকবো। তো এই সাইডের যে অ্যাঙ্গেল রয়েছে, এই সাইডের অ্যাঙ্গেলের জন্য সমদ্বিখণ্ডক ভাবে এই একটা সরলরেখা আঁকলাম, আর এই সাইডে যে ছোট অ্যাঙ্গেল রয়েছে এটার জন্য আমরা কি করলাম, আর একটা সমদ্বিখণ্ডক আঁকলাম। এখন আমাদেরকে বের করতে হবে এই যে দুটো সরলরেখা রয়েছে, এই দুটো সরলরেখার সমীকরণ, এই দুটো সরলরেখার সমীকরণ আমাদেরকে বের করতে হবে। তো বের করার জন্য, আচ্ছা, এই যে সরলরেখা যেটা রয়েছে, এই যে নিচেরটা যেটা হচ্ছে কি একদম এইভাবে রয়েছে, তো এটা সরলরেখার আমাদের একটা সমীকরণ দেওয়া রয়েছে, সেটা হচ্ছে ax1 প্লাস by1 প্লাস c1 ইজ ইকুয়ালস টু 0। আমাদের এই নিচের সরলরেখাটার সমীকরণ এটা। আর উপরের সরলরেখাটার জন্য আমরা একটা সমীকরণ নিলাম ax2 প্লাস by2 প্লাস c2 ইজ ইকুয়ালস টু 0। আশা করি এই পর্যন্ত তোমরা হচ্ছে সবাই বুঝতে পেরেছো। যদি কেউ না বুঝে থাকো তাহলে হচ্ছে আমাকে হচ্ছে আবার কমেন্টে জানাতে পারো যে ভাইয়া বুঝি না আমরা। আচ্ছা, এখানে আমরা ax1 প্লাস by1 প্লাস c1 পেলাম, আর হচ্ছে এখানে ax2 প্লাস by2 প্লাস c2 হচ্ছে ইকুয়ালস টু 0 আমরা পেলাম। এখন দেখো আমাদেরকে বের করতে হবে কি, এই যে রেড মার্কার দিয়ে আমরা যে সরলরেখা দুটো আঁকলাম, এই দুটো সরলরেখার হচ্ছে সমীকরণ আমাদেরকে বের করতে হবে। তো এই দুটো সরলরেখার সমীকরণ আমরা কিভাবে বের করব, দেখো এখানে ফর্মুলাটা হচ্ছে এমন যে ফার্স্টে আমাদের এই যে নিচের যে সরলরেখাটা রয়েছে, আমরা হচ্ছে এটা লিখবো এখানে ax1 প্লাস by1 প্লাস c1, ঠিক আছে, এটা আমরা লিখলাম। আচ্ছা, আমরা একটু এটা মুছে আমরা আরেকটু নিচে ট্রাই করি, নিচে ট্রাই করলে এটা ভালো হবে, কারণ আমাদের এই সরলরেখার এই যে সমীকরণটা এটা একটু বড় লেন্দি একটা হচ্ছে গিয়ে ফর্মুলা। তো দেখো
এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি ওয়ান, এটা হচ্ছে আমাদের উপরে যাবে, এটা হচ্ছে আমাদের উপরে থাকবে ডিভাইডেড বাই এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই যে সরলরেখা দুটো হচ্ছে আমরা পেলাম, এই যে সরলরেখা, এই যে দুটো সরলরেখা, নিচে যে সরলরেখাটা, নিচের সরলরেখাটার জন্য আমাদের এটা হচ্ছে ইকুয়েশন। আচ্ছা, আমরা এখানে একটু দেখো আর একটু চেঞ্জ করি। এখানে আমরা এ ওয়ান দিলাম, বি ওয়ান দিলাম আর সি ওয়ান দিলাম, তাতে হচ্ছে আমাদের আর একটু সুবিধা হবে। আমরা যদি এরকম এক্স এর উপর দিতে যাই তাহলে হচ্ছে আমাদের একটু সমস্যা হবে। তো দ্যাটস আমাদের এরকম একটা চেঞ্জ করে নিলাম, এখানে আমরা একটু চেঞ্জ করে নিই, তাতে হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হবে। A1 আচ্ছা, এই পর্যন্ত আমরা বুঝলাম যে আমাদের এই যে নিচের যে সরলরেখাটা রয়েছে, এই সরলরেখাটা আমরা এখানে লিখবো a1x প্লাস b1y প্লাস c1 ডিভাইডেড বাই এক্স এর যে সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর যে সহগ সেটার স্কোয়ার। এরপর দেখো ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস। এখন তোমরা একটু একটু ভাবো যে আমরা এখানে প্লাস মাইনাস কেন দিলাম। প্লাস মাইনাস দিলাম কারণ হচ্ছে আমাদের এখানে দুটো সরলরেখা রয়েছে না, তো আমাদেরকে দুটো ইকুয়েশন বের করতে হবে। তো দুইটা ইকুয়েশনের জন্য আমাদের হচ্ছে যদি প্লাস থাকতো, শুধু প্লাস থাকলে আমরা একটা ইকুয়েশন পেতাম। তো যেহেতু আমাদের এখানে দুটো ইকুয়েশন, তার জন্য আমরা এখানে প্লাস মাইনাস দিব। ওকে, এরপরে দেখো, এরপরে আমাদের যে অন্য যে সরলরেখাটা রয়েছে ওইটা a2x প্লাস b2y প্লাস c2, এটা হচ্ছে কি মডুলাসের ভিতর যাবে ডিভাইডেড বাই a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার। তো এই যে আমরা নিচে যে একটা বড় একটা ফর্মুলা লিখলাম, এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি এই যে সরলরেখা, এই যে রেড মার্কার দিয়ে আমরা যে দুটো সরলরেখা দিলাম, এই সরলরেখা দুটোর ইকুয়েশন, মানে এই দুটো সরলরেখা এই ফর্মুলার ভিতর মাধ্যমে আমরা বের করতে পারবো। আচ্ছা, তো আপাতত এই পর্যন্ত আমরা এইটুক বুঝতে পেরেছি, আমরা সবাই হয়তো এইটুক বুঝতে পেরেছি। এখন আমাদের নেক্সট আরেকটা টপিক রয়েছে। দেখো, ম্যাথ হচ্ছে তুমি যত বেশি ডিপে যাবা তত বেশি জিনিস তুমি হচ্ছে ফাইন্ড আউট করতে পারবে। তো আমরা যখন এখানে দুটো অসমান্তরাল সরলরেখা নিয়েছিলাম, তখন দেখো এখানে আমরা হচ্ছে কি আরো কয়েকটা, আচ্ছা আরো কয়েকটা সরলরেখা আঁকি, আরো দুটো সরলরেখা এরকম আঁকি। ধরো এখানে দুটো সরলরেখা এরকম ভাবে গেল, আমাদের এর আগের সরলরেখাটা এরকম ভাবে গেছে, ছেদ করেছে, এখন একটা এরকম ভাবে করতেছে। এখন আমরা প্রত্যেকবারই দেখো দুই রকম সিনারিও আমরা পাচ্ছি। সিনারিও দুটো হচ্ছে কি, দেখো আমরা হচ্ছে ছোটবেলায় স্থূলকোণ আর সূক্ষ্মকোণ নিয়ে আমরা হচ্ছে অনেক ছোট ক্লাসে আলোচনা করেছিলাম যে স্থূলকোণ কি আর সূক্ষ্মকোণ কি। যদি 90 ডিগ্রি থেকে বড় হয়ে থাকে তাহলে সেই কোণকে আমরা বলতাম কি, স্থূলকোণ। তো দেখো এখানে আমাদের 90 ডিগ্রি থেকে একটা বড় কোণ আমরা হচ্ছে এখানে প্রডিউস হয়েছে, আর এখানেও একটা প্রডিউস হয়েছে। তো আমরা এই দুটো কোণকে বলবো কি, স্থূলকোণ। স্থূলকোণ, দেখো এখানে প্রডিউস হয়েছে আমাদের দুটি স্থূলকোণ, আর এই সাইডে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখো এই যে এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে আমাদের কি, স্থূলকোণ। তার মানে আমাদের যখনই দুটো সরলরেখা একটার অপরটাকে ছেদ করবে, তখনই আমাদের একটা দুটো হচ্ছে স্থূলকোণ আমাদের প্রডিউস হয়ে যাবে। যখনই হচ্ছে দুটো সরলরেখা আমাদের একটাকে ছেদ করবে, তখনই দুটো স্থূলকোণ আমাদের প্রডিউস হয়ে যাবে। এরপর দেখো আর কি কি তৈরি হচ্ছে। এখন দেখো 90 ডিগ্রি ছোট হলে আমরা কি জানতাম, সেটাকে সূক্ষ্মকোণ বলতাম। তো এখানে দেখো 90 ডিগ্রি ছোট হচ্ছে, এখানে আর একটা আরো দুটো অ্যাঙ্গেল প্রডিউস হয়েছে। এখানেও দেখো একইভাবে এখানেও একটা আর এখানেও একটা। তো যখন এরকম ভাবে ছেদ করে তখন আমাদের দুটো স্থূলকোণ আর দুটো সূক্ষ্মকোণ আমাদের প্রডিউস হয়ে যায়। তো দেখো এটাকে আমরা নাম দেবো কি, সূক্ষ্মকোণ। এটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ। তো আমাদের এখন বের করতে হবে এই যে রেড মার্কার দিয়ে আমরা যে দুটো সরলরেখা এঁকেছিলাম, এই সরলরেখা দুটোর মধ্যে কোনটা স্থূলকোণকে সমদ্বিখণ্ডক করে এবং কোনটা সূক্ষ্মকোণকে সমদ্বিখণ্ডক করে। তো আশা করি আমার কথা হচ্ছে বুঝতে পেরেছো যে আমি হচ্ছে কি বুঝাতে চাচ্ছি। দেখো এখানে আমাদেরকে এখন বের করতে হবে কি, এখানের মধ্যে কোন রেড মার্ক হচ্ছে সরলরেখাটা, কোনটা হচ্ছে গিয়ে স্থূলকোণকে সমদ্বিখণ্ডক করতেছে এবং কোনটা হচ্ছে গিয়ে আমাদের সূক্ষ্মকোণকে সমদ্বিখণ্ডক করতেছে। তো আমাদের এখন বেসিক্যালি ওইটা বের করতে হবে। তোমাদেরকে ম্যাথে বলা হয় যে এরকম ভাবে হচ্ছে দুটো সরলরেখা একটা একটাকে ছেদ করেছে, তো তোমাদের বের করো যে স্থূলকোণ যে হচ্ছে গিয়ে সরলরেখার স্থূলকোণকে যে সরলরেখাটা ছেদ করেছে, সমদ্বিখণ্ডক করেছে, ওই স্থূলকোণের সমদ্বিখণ্ডক সরলরেখাটার সমীকরণ বের করতে বলা হয়। তো ধরো এটা হচ্ছে আমাদের স্থূলকোণের ক্ষেত্রে যে এই যে সরলরেখা, আর এটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণের জন্য এই সরলরেখাটা। তো আমরা এখন বের করব। তো দেখো বের করার জন্য আমাদের কিছু কিছু শর্ত মানতে হবে। আমাদের ফর্মুলা হচ্ছে সেম, এইটাই ফর্মুলা, কারণ দেখো এই ফর্মুলার মাধ্যমে আমরা এই সরলরেখাটা এবং এই সরলরেখাটা খুঁজে পাচ্ছি। তো এখন জাস্ট আমাদেরকে ডিটারমাইন করতে হবে যে
এই দুটো সরলরেখার মধ্যে এই সরলরেখার মধ্যে কোনটা স্থূলকোণকে সমদ্বিখণ্ড করতেছে এবং কোনটা সূক্ষ্মকোণকে সমদ্বিখণ্ড করতেছে। একদম ইজি জিনিস। তো ইজি জিনিসটাকে হচ্ছে আমরা কিভাবে আরেকটু ইজি করতে পারি তার জন্য হচ্ছে আমাদের একটা ছোট্ট একটা জিনিস মনে রাখতে হবে। দেখো এই যে দুটো সরলরেখার জন্য যে A1 A2 কি মানে এক্স ওয়াই এর যে সহগ রয়েছে, এই দুটো সরলরেখার যে এক্স ওয়াই এর যে সহগ রয়েছে আমরা সেগুলোকে গুণ দিব A1 A2 প্লাস B1 B2। তো এরকম গুণ দিলে ধরো এদের যে সহগ রয়েছে এই সহগ গুণ দিলে আমরা কয় রকম সিনারিও আমরা আবিষ্কার করতে পারি। আমরা হচ্ছে বেসিক্যালি তখন আমরা 3 রকম সিনারিও আবিষ্কার করতে পারি। 3 রকম সিনারিও কি কি দেখো, একটা হতে পারে এটা হচ্ছে 0 থেকে বড়, একটা হতে পারে 0 থেকে বড় মানে এদের যোগফলটা 0 থেকে বড় হতে পারে। সেকেন্ড একটা সিনারিও আমরা দেখতে পারি দেখো B1 B2, যেটা হচ্ছে 0 থেকে কি হতে পারে আমাদের সেটা ছোট, এটা 0 থেকে ছোট হতে পারে। ওকে, এরপর দেখো আর লাস্ট একটা টাইপ রয়েছে A1 A2 প্লাস B1 B2, যেটা হচ্ছে 0 সমান হতে পারে ইজ ইকুয়ালস টু 0। এখন তোমরা একটু মনে করো আমি হচ্ছে একটা ক্লাসে বলেছিলাম এই যে টাইপটা রয়েছে A1 A2 প্লাস B1 B2, এইটা যদি হয় তা এটা যদি 0 সমান হয় তাহলে কি হয়। তো আমি হচ্ছে কি লাস্ট ক্লাসে বলতে আরো কয়েকটা ক্লাস আগে মেবি 3 ক্লাস আগে আমি তোমাদেরকে এই টাইপটা আমি পড়াচ্ছিলাম যে A1 প্লাস A2 প্লাস B1 B2 যদি 0 ইকুয়াল টু হয় মানে 0 সমান হয় তাহলে হচ্ছে আমাদের সেটা কি হয়। তো আমি এটা পড়িয়েছিলাম। তোমাদের যদি কারো যদি মনে থাকে তাহলে একটু কমেন্ট করে জানাতে পারো যে ভাইয়া এটা হচ্ছে এরকম হয়। তোমাদের যদি কারো মনে থাকে A1 A2 প্লাস B1 B2 যে কি হয়, এটা যদি কারো মনে থাকে তাহলে একটু কমেন্ট করে জানাতে পারো যে এইটা কি হয়, এটা থাকলে আমাদের সরলরেখার এই যে এখানে কি হয়, কি প্রডিউস হয়, যদি কারো মনে থাকে। আচ্ছা, তোমাদের হ্যাঁ মনে থাকুক কিংবা না থাকুক তারপর হচ্ছে আমি তোমাদের কাছে একবার মনে করিয়ে দিচ্ছি যে যদি যদি এরকমের A1 প্লাস B1 A1 প্লাস A1 ইন্টু A2 প্লাস B1 প্লাস B2 ইন্টু B2 ইকুয়াল টু যদি 0 হয় তখন দ্যাট মিনস তখন আমাদের যে এই যে সরলরেখা দুটো যে ছেদ করেছিল একটা একটাকে তারা হচ্ছে লম্বা ভাবে ছেদ করে। আমরা পড়েছিলাম, আমরা এর আগের ক্লাস আগে 2 ক্লাস বা 3 ক্লাস আগে পড়েছিলাম যখন এরা হচ্ছে গিয়ে A1 A2 প্লাস B1 B2 যদি ইকুয়াল টু 0 হয় তখন তারা হচ্ছে লম্বভাবে ছেদ করে, এই দুটো সরলরেখা লম্বভাবে ছেদ করে। তো দেখো যদি লম্বভাবে ছেদ করে তাহলে কিন্তু আমাদের এখানে কোনো সূক্ষ্মকোণ কিংবা স্থূলকোণ কিছু থাকতেছে না, সবগুলো কিন্তু 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তো যেহেতু থাকতেছে না সেহেতু আমাদের ইজ ইকুয়ালস টু 0 নিয়ে আমাদের কোনো কাজ নেই। আমাদের কাজ হচ্ছে একটা হচ্ছে 0 থেকে বড় আর একটা হচ্ছে 0 থেকে ছোট। তো আমাদের আজকে বেসিক্যালি এই পার্টটা নিয়ে কোনো কাজ নেই, এটা হচ্ছে আমরা ক্রস চিহ্ন দিয়ে রাখতে পারি যে আমাদের এই পার্টটা নিয়ে আমাদের কোনো কাজ নাই। তো আমাদের আজকে কাজ হচ্ছে সূক্ষ্মকোণ আর স্থূলকোণ। যদি এর 0 হয় তখন তো হচ্ছে আমাদের 90 ডিগ্রি থাকে, তো 90 ডিগ্রি মানে হচ্ছে স্থূলকোণও না সূক্ষ্মকোণও না। আচ্ছা, এখন আমরা ফার্স্টের যে হচ্ছে আমাদের টাইপটা রয়েছে আমরা ফার্স্টের টাইপটা নিয়ে একটু একটু আলোচনা করি। ফার্স্টের টাইপ যদি থাকে, যদি আমাদের ফার্স্টের টাইপ থাকে, ফার্স্টের টাইপ থাকলে আমরা এইখানে এই যে সরলরেখার ভিতরে কোনটা হচ্ছে আমাদের স্থূলকোণকে সমদ্বিখণ্ডক করেছে এবং কোনটা সূক্ষ্মকোণকে সমদ্বিখণ্ডক করেছে। এই ফার্স্টের টাইপটার জন্য ফার্স্টের টাইপের জন্য আমাদের পজিটিভ যে হচ্ছে গিয়ে মানটা থাকবে, এখানে দুটো মান রয়েছে না, পজিটিভ আর হচ্ছে নেগেটিভ। এই দুটো মানের ভিতরে যেটা হচ্ছে পজিটিভ থাকবে, পজিটিভ, সেটা হচ্ছে আমাদের স্থূলকোণ। দেখো স্থূলকোণ আমাদের এটা আমরা কিভাবে মনে রাখতে পারি, আমাদের হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে 0 থেকে বড়, দ্যাট মিনস আমাদের এই সাইড হচ্ছে পজিটিভ, এই সাইড হচ্ছে আমাদের পজিটিভ। তো পজিটিভের সাথে পজিটিভ মিলে আমরা হচ্ছে একটা বড় জিনিস পাচ্ছি। এটা হচ্ছে আমরা শর্টকাটে মনে রাখতে পারি যে এখানে যে পজিটিভ এবং হচ্ছে এই যে পজিটিভ, এই যে ফর্মুলার যে পজিটিভ, এটা দুটো মিলে আমরা একটা কি বড় জিনিস পাচ্ছি। তো দ্যাটস বড় জিনিস যখন পাবো স্থূলকোণ কিন্তু 90 ডিগ্রির চেয়ে আমাদের বড়। তো পজিটিভ যে মানটা নিয়ে আমরা যে সমীকরণটা পাবো সেটা হচ্ছে আমাদের স্থূলকোণকে সমদ্বিখণ্ডক করবে, সেই সমীকরণটা আমাদেরকে স্থূলকোণকে সমদ্বিখণ্ডক করবে। আর আমরা নেগেটিভ মান নিয়ে যে হচ্ছে সমীকরণটা পাবো সেটা হচ্ছে আমাদেরকে সূক্ষ্মকোণকে সমদ্বিখণ্ডক করবে, সেটা হচ্ছে আমাদেরকে আমাদের সূক্ষ্মকোণটাকে সমদ্বিখণ্ডক করবে। নেগেটিভ মান দিয়ে যে এই যে নেগেটিভ নিচে যে নেগেটিভ মানটা নিয়ে যে আমরা যে সমীকরণটা পাবো সেটা হচ্ছে আমাদেরকে সূক্ষ্মকোণকে সমদ্বিখণ্ডক করবে এবং পজিটিভ মান নিয়ে যেটা পাবো সেটা হচ্ছে আমাদেরকে স্থূলকোণ দিয়ে স্থূলকোণকে হচ্ছে আমরা পাবো মানে স্থূলকোণকে সমদ্বিখণ্ডক করবে। তো আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। এখন আমাদের কাজ হচ্ছে এই যে সেকেন্ড যে টাইপটা রয়েছে এই টাইপটা নিয়ে কাজ করা। যদি এখন A1 A2 প্লাস B1 B2 যদি 0 থেকে আমাদের ছোট হয়, যদি
এটা 0 থেকে ছোট হয়। 0 থেকে ছোট হলে কি হবে? দেখো এই সাইডটা যদি আমাদের নেগেটিভ হয়, দ্যাট মিন্স 0 থেকে ছোট মানে কি আমাদের নেগেটিভ, এটা 0 থেকে ছোট মানে আমাদের নেগেটিভ। তখন দেখো এখানে যে নেগেটিভ পার্টটা থাকবে, এই নেগেটিভ পার্টটা তখন হবে কি স্থূলকোণের জন্য সেই সমীকরণটা। এটা তোমরা কিভাবে মনে রাখবা? মনে রাখবা, দেখো মাইনাস মাইনাস গুণ করে আমরা কি পাই? মাইনাস মাইনাস গুণ করে আমরা একটা পজিটিভ জিনিস পাই। আর পজিটিভ জিনিস বলতে আমরা সবসময় বুঝবো কি বড় জিনিস, ঠিক আছে? আমাদের নেগেটিভ মানটা কিন্তু অল টাইম ছোট সবসময়। তো পজিটিভ পজিটিভ মিলে আমরা কি পাই? সবসময় একটা বড় মান পাই। তো যেহেতু আমরা হচ্ছে কি এখানে মাইনাস মানটা নিব, মাইনাস মান, আর এ সাইডটা আমাদের মাইনাস রয়েছে, যদি মাইনাস থাকে তাহলে এখানে মাইনাস মানটা নিয়ে আমরা কি পাবো? এখানে মাইনাস মানটা নিয়ে স্থূলকোণটা পাবো। এখানে মাইনাস মানটা নিয়ে আমরা স্থূলকোণকে যে সমদ্বিখণ্ডক করবে সেই সমদ্বিখণ্ডক সরলরেখার সমীকরণটা আমরা পাবো এই যে মাইনাস মানটা নিয়ে। আর যদি এখানে দেখো যদি হচ্ছে কি প্লাস নেই, তাহলে কি হচ্ছে? এই সাইডটা মাইনাস আর হচ্ছে আমাদের এখানে নিলাম প্লাস, তাহলে প্লাস মাইনাস কি হচ্ছে আমাদের? মাইনাস হয়ে যাচ্ছে। আর যেহেতু মাইনাস মানে কি আমাদের ছোট জিনিস, আর ছোট জিনিস মানে হচ্ছে তার মানে কি সূক্ষ্মকোণ, তার মানে আমরা এখানে মাইনাস ভ্যালু নিয়ে আমরা কি পাবো? সূক্ষ্মকোণ। তো তোমাদেরকে বলা হতে পারে ম্যাথের ভিতরে যে তোমরা এমন একটি সরলরেখার সমীকরণ বের করো, এরকম দুটো সরলরেখা ছেদ বিন্দুর ভিতর থেকে আরেকটি সরলরেখা যায়, এমন একটি সরলরেখার সমীকরণ বের করো যেটা হচ্ছে স্থূলকোণকে সমদ্বিখণ্ডক করে। তো এমন ভাবে হচ্ছে তোমাদেরকে ম্যাথ দিতে পারে, এরকম ম্যাথ হচ্ছে এই চ্যাপ্টার থেকে বেশি আসে। মানে সরলরেখা চ্যাপ্টারটা হোল চ্যাপ্টারটার ভিতর থেকে যদি তোমাদের এই এইচএসসি তে যদি কোনো ম্যাথ এসে থাকে, তাহলে এই যে সমদ্বিখণ্ডক রিলেটেড ম্যাথ বেশি আসতে পারে। অথবা আমি লাস্ট ক্লাসে হচ্ছে গিয়ে লম্বর উপর যে ম্যাথগুলো দেখিয়েছিলাম, যে লম্ব সমীকরণ কিংবা সমান্তরাল সমীকরণ, এই দুটো চ্যাপ্টারের উপর বেশিরভাগ ম্যাথ তোমার এসে থাকে এইচএসসি এবং এসএসসি না সরি, এইচএসসি। তো আশা করি এই পর্যন্ত আমরা সবাই এইটুক বুঝতে পেরেছি। এইটুক পার্ট হচ্ছে আমাদের সবার ক্লিয়ার। আচ্ছা, যদি ক্লিয়ার হয় তাহলে আমরা এখন আর একটা নতুন একটা টপিক দেখব। সেটা হচ্ছে মূলবিন্দু ধারণকারী মূলবিন্দু ধারণকারী সরলরেখা। মূলবিন্দু ধারণকারী মূল বিন্দু ধারণকারী মূলবিন্দু ধারণকারী সরলরেখা। সরলরেখা। এখন দেখো মূলবিন্দু ধারণকারী সরলরেখা বলতে আমরা জিনিসটা কি বুঝাচ্ছি? আমরা একটু একে এটা হচ্ছে প্রুফ করার ট্রাই করি। দেখো এখানে হচ্ছে আমাদের একটা মূলবিন্দু রয়েছে 0 আর 0। আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। এর আগের যে চ্যাপ্টার, এর আগের যে টপিকটা আমরা লিখেছিলাম সেটা যদি সবাই বুঝে থাকো তাহলে একটু কমেন্ট করে জানাতে পারো যে ভাই এর আগের টপিকটুকু আমরা হচ্ছে বুঝতে পেরেছি। ওকে, এখন দেখ এখানে 0 0 রয়েছে। এখন আমাদের দুটো সরলরেখা আমরা হচ্ছে গিয়ে আগের মতনই, মানে আমরা যে দুটো সরলরেখা ইন্টারসেক্ট করতাম তার হচ্ছে অসমান্তরাল সরলরেখা। তো আমরা এখানে দুটো সরলরেখা নিলাম, এই একটা সরলরেখা আর একটা সরলরেখা ধরো আমাদের এইভাবে গেল, এই যে এখানে তারা ইন্টারসেক্ট করলো, এভাবে দুটো সরলরেখা নিলাম। এখন দেখো এখানে আমাদের চারটা কোণ তৈরি হয়েছে। চারটা কোণ কি কি দেখো, এই যে এখানে একটা কোণ তৈরি হয়েছে, এখানে একটা কোণ তৈরি হয়েছে, এখানে একটা কোণ, আর এখানে একটা কোণ। তো দেখো এই চারটা কোণের ভিতরে কোন কোনটা মূল বিন্দুর সাইডে রয়েছে? মূল বিন্দুর সাইডে মিন্স দেখো এই যে কোণ, এই যে এই কোণটা রয়েছে আমাদের এখানে, এই কোণটার এরিয়া কোনটা বলতো? এই কোণটার এরিয়া হচ্ছে এই যে এখানে যে এরিয়াটা সে কাটতেছে, এই এরিয়াটা হচ্ছে কি এইখানে যত এরিয়া, এই সাইডে যত এরিয়া আছে এইটা হচ্ছে গিয়ে এই কোণের জন্য এরিয়া। ওকে, এরপর দেখো এই কোণের এরিয়া কি আমাদের, আমি এক্সট্রিমলি সরি, এই কোণের এরিয়া হচ্ছে এখানে যত হচ্ছে গিয়ে জায়গা হচ্ছে গিয়ে সে নিচ্ছে, এই কোণের এরিয়া হচ্ছে তত উপরের দিকে জায়গা। এই কোণের জন্য সেম এইটুক জায়গা হচ্ছে সেই কোণের জন্য। এখন দেখো এই একটা সাইডেও কি আমাদের মূল বিন্দু পড়েছিল? একটা সাইডেও মূল বিন্দুটা নাই, কারণ মূল বিন্দুটা হচ্ছে আমাদের এই সাইডে। দ্যাট মিন্স এই যে অ্যাঙ্গেলটা রয়েছে এই অ্যাঙ্গেলের সাইড হচ্ছে আমাদের এই যে মূল বিন্দুটা, আমাদের মূল বিন্দু এই যে এই অ্যাঙ্গেলের সাইডে। দ্যাট মিন্স আমরা বলবো এই যে এই সাইডের যে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো? মূল বিন্দু ধারণকারী সরলরেখার সাইড, মানে মূল বিন্দু ধারণকারী সাইড, পার্শ্ব। ঠিক আছে, আমরা এটা বলতে পারি যে মূল বিন্দু ধারণকারী সাইড। এখন এইখান থেকে আমরা হচ্ছে একটু সুন্দর করি, চিত্রটা একটু সুন্দর করি, অনেক বেশি হিজিবিজি হয়ে গেছে, একটু সুন্দর করি তাহলে হচ্ছে গিয়ে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমাদের এখান থেকে আমরা একটু আর একটু আকার ট্রাই করি আবার একইভাবে। এটা হচ্ছে আমাদের 0 0। আচ্ছা, আমাদের হচ্ছে সে আগে সরলরেখাটা আমরা আবার একটু রিড্র করলাম।
তো এখন দেখো এই সাইডটা হচ্ছে আমাদের, তার মানে এই যে সাইডটা, এই যে টোটাল সাইডটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের কি মূলবিন্দু ধারণকারী অ্যাঙ্গেল। তো এখান থেকে এই সাইড থেকে আমাদের যে সরলরেখাটা হচ্ছে আমাদের ছেদ করে যাবে, মানে এই যে এই যে কোণটাকে, এই কোণটাকে যে সরলরেখা সমদ্বিখণ্ডক করবে, এই সরলরেখাটাকে আমরা কি বলবো, মূলবিন্দু ধারণকারী সরলরেখা। যে সাইডে মূলবিন্দু থাকবে ওই মূলবিন্দুর সাইড থেকে যে কোণটা থাকবে, ওই কোণটাকে যে সরলরেখাটা সমদ্বিখণ্ডক করবে, ওই কোণটাকে আমরা কি বলবো, ওই সরলরেখাটা আমরা কি বলবো, মূলবিন্দু ধারণকারী সরলরেখা। এখন দেখো এখান থেকে কিন্তু একটা সরলরেখা যেতে পারতো, বাট এই সরলরেখাটা কি মূলবিন্দু ধারণকারী না, এই সরলরেখাটা মূলবিন্দু ধারণকারী না, কারণ এর সাইডে এই মূলবিন্দুটা নাই, দ্যাটস ওয়াই এটা মূলবিন্দু ধারণকারী না। তো দেখো এখানে আমরা কিভাবে বুঝতে পারবো যে এই যে সরলরেখাটা, এই যে সরলরেখা যেটা আমরা পেলাম, এই সরলরেখাটা মূলবিন্দু ধারণকারী সরলরেখা না, মূলবিন্দু ধারণকারী সরলরেখা কি অথবা না। মানে আমার কথা হচ্ছে, আমি একটু কমপ্লেক্স করে বলে ফেলেছি। এই আমার কথার মানে হচ্ছে, আমরা এখন কিভাবে বের করব যে একটা সরলরেখা সেটা মূলবিন্দুর সাইডে রয়েছে কিংবা অন্য সাইডে রয়েছে, অপর সাইডে রয়েছে, তো আমরা কিভাবে সেটা বের করব। তো সেটা বের করার জন্য আমাদের হচ্ছে একটা ছোট্ট প্রসেস রয়েছে। তো প্রসেসের আগে আমাদের যে হচ্ছে ফর্মুলা, সেটা একটু একটু লিখে নেই। আমাদের ফর্মুলা, আগের ফর্মুলা হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ডিভাইডেড বাই রুট ওভার a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার ইজ ইকুয়ালস টু a2x প্লাস b2y প্লাস c2 রুট, এটা হচ্ছে কি এভাবে থাকবে, আর নিচে হচ্ছে রুট ওভার a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের এই যে সমীকরণ, যে সরলরেখা দুটো আমরা বের করবো সেটা হচ্ছে সমীকরণ। আর এখানে হচ্ছে আমাদের একটা প্লাস মাইনাস আমাদের অ্যাড হয়ে যাবে, যেখানে আমাদের একটা প্লাস মাইনাস অ্যাড হবে। ওকে, এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি। এটা হচ্ছে আমাদের পুরনো টাইপ, পুরনো যে হচ্ছে গিয়ে আমরা টাইপ করেছিলাম, এটা হচ্ছে পুরনো টাইপের ভিতরে পড়ে। এখন দেখো এই যে দুটো সরলরেখার ভিতরে আমরা হচ্ছে গিয়ে সরলরেখাতে সমীকরণ পেলাম, আমরা একটু চিত্র আঁকার ট্রাই করি। ধরো হচ্ছে এখানে আমরা একটা চিত্র আঁকলাম, চিত্র এঁকে এঁকে পড়লে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে একটা চিত্র আঁকলাম, যেখানে এটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু, মূলবিন্দু, সরি আমি বারবার মধ্যবিন্দু বলে ফেলতেছি। আর এখান থেকে হচ্ছে আমাদের এই একটা সরলরেখা পাস করে এবং এই একটা সরলরেখা পাস করে। তো এখান থেকে আরেকটা সরলরেখা হচ্ছে আমাদের এটাকে ছেদ করতেছে, আর একটা সরলরেখা আমাদেরকে এখানে সমদ্বিখণ্ড করতেছে এখান থেকে। আচ্ছা, এখন আমাদের যে কাজটা, মানে আমরা এখন এই সরলরেখাটা কোন সরলরেখাটা মূলবিন্দু ধারণকারী সরলরেখা, মানে মূলবিন্দুর সাইড থেকে যাচ্ছে, সেটা আমরা কিভাবে বুঝবো। সেটা বোঝার জন্য আমাদের একটা ছোট্ট একটা ট্রিক্স রয়েছে, আমরা ট্রিক্সটা মাথায় রাখবো। দেখো ট্রিক্সটা কি, এই যে সি, এই যে কনস্ট্যান্ট যে সি, যে দুটো কনস্ট্যান্ট রয়েছে আমাদের, এই কনস্ট্যান্টের দিকে আমরা একটু তাকাবো। এই যে কনস্ট্যান্ট দুটো রয়েছে, এই কনস্ট্যান্টের দিকে আমরা একটু তাকাবো। কনস্ট্যান্টের দিকে যদি আমরা তাকালে যদি আমরা দেখি যে দুইটা কনস্ট্যান্টের মানই হচ্ছে আমাদের সেম, দুইটা কনস্ট্যান্টের মান কি আমাদের সেম, মানে মান না, সরি হচ্ছে যে হচ্ছে গিয়ে যে প্লাস এবং এখানেও প্লাস, মানে তাদের যে সাইন, ঠিক আছে, তাদের যে সাইন হচ্ছে আমাদের সেম। যদি সাইন যদি সেম হয়, যদি হচ্ছে দুটো সরলরেখার যে সাইন যদি সেম হয়, তাহলে এই যে ইকুয়েশনের ভিতরে যে পজিটিভ যে হচ্ছে আমাদের সমীকরণটা থাকবে, পজিটিভ মান নিয়ে যে হচ্ছে সমীকরণটা আমরা পাবো, সেই পজিটিভ মান নিয়ে যে সমীকরণ, সেটা হচ্ছে আমাদের মূলবিন্দু ধারণকারী সমীকরণ। আমি একটু আবার বলছি যে আমাদের এই যে সি, দুটো যে সি ওয়ান রয়েছে, সি ওয়ান এবং সি টু, এদের এই যে এই দুটার যদি হচ্ছে গিয়ে সাইন, তাদের আগে যে সাইন, সাইন যদি হচ্ছে প্লাস এবং এটারও যদি প্লাস হয়, অথবা মাইনাস আর মাইনাস হয়, দুটোর সাইন যদি সেম হয়, এখানে ডিপেন্ড করে না, এটা ইট ডাজেন্ট ম্যাটার যে এখানে মাইনাস আছে কিনা প্লাস আছে, যদি দুইটা সাইন সেম হয়, যদি দুইটা সাইন সেম হয়, তাহলে আমাদের যেটা হচ্ছে পজিটিভ যে হচ্ছে গিয়ে পজিটিভ মান নিয়ে যে আমরা যে সমীকরণটা বের করব, ওই সমীকরণটা হচ্ছে আমাদের এখানে মূলবিন্দু ধারণকারী সমীকরণ। তার মানে আমাদের যখনই ম্যাথ করতে বলা হবে, তখন আমরা বলবো যে সি ওয়ান আর সি টু হচ্ছে যদি সেম সাইন থাকে, যদি সেম সাইন থাকে, ইফ যদি থাকে, তাহলে হচ্ছে আমরা বলবো যে সি ওয়ান আর সি টু হচ্ছে সেম সাইন ভুক্ত, তার মানে পজিটিভ সাইন নিয়ে যে সমীকরণটা পেয়েছিলাম সেটা হচ্ছে আমাদের মূলবিন্দু ধারণকারী সমীকরণ। আচ্ছা, এটা গেল আমাদের পজিটিভ, দুটো হচ্ছে সেম সাইন। এখন যদি দুইটা যদি সেম সাইন না থাকে, ধরো একটা আছে পজিটিভ আর একটা আছে নেগেটিভ, আর এখানে একটা আছে মাইনাস আর একটা আছে প্লাস, যদি এমন থাকে যে দুইটা একটা একটার অপোজিট, অপোজিট থাকলে কি হবে দেখো আমাদের, যদি এটা একটু 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 একটা ট্রিক খাটায় যদি মনে রাখার ট্রাই করি, তাহলে দেখো প্লাস মাইনাস গুণ করে আমরা কি পাবো, প্লাস আর মাইনাস গুণ করে আমরা অল টাইম মাইনাস পাবো। দ্যাট মিনস আমাদের এখানে যে মাইনাসটা রয়েছে, এই মাইনাস নিয়ে যে আমরা সমীকরণটা পাবো,
এই সমীকরণটা হবে তখন কি আমাদের মূলবিন্দু ধারণকারী সরলরেখার সমীকরণ। যদি আমাদের এখানে একটা অপোজিট থাকে তখন হচ্ছে মাইনাস নিয়ে আমরা যে সমীকরণটা পাবো এটা হচ্ছে আমাদের মূলবিন্দু ধারণকারী সরলরেখার সমীকরণ। আর যদি দুইটা যদি সেম থাকতো তাহলে আমরা প্লাস সাইন নিয়ে যে সমীকরণটা পেতাম সেটা হচ্ছে আমাদের মূলবিন্দু ধারণকারী সরলরেখার সমীকরণ। তো আশা করি এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি। এরপরে আজকে আমরা আমাদের নেক্সট টপিক হচ্ছে গিয়ে আগাবো। নেক্সট হচ্ছে আমাদের আর দুইটা টপিক রয়েছে একদম। আজকে হচ্ছে ছোট হচ্ছে গিয়ে ক্লাস, জাস্ট দুইটা টপিকের মাধ্যমে আমরা শেষ হয়ে যাব আমাদের আজকে ক্লাসটা। দেখো, ধরো এখানে আমাদের বলা হয়েছিল মূল বিন্দু ধারণকারী। এখন আমাদের মূল বিন্দু না, মূল বিন্দু কিন্তু আমাদের একটা পয়েন্ট, ঠিক আছে? এখানে মূল বিন্দু বলতে আমরা 0 0 অল টাইম ধরি। ধরো এখন এখানে মূল বিন্দু ধরা হলো না, আমরা মূল বিন্দুর বদলে আমরা বললাম কি এখানে একটা পয়েন্ট রয়েছে আলফা এবং বিটা। আমরা এখানে বললাম কি আমাদের মূল বিন্দু নাই, এখন এখন আমাদের কি রয়েছে আলফা এবং বিটা। তো আমাদেরকে বলতে হবে যে এই আলফা এবং বিটার সাইডে কোন সরলরেখাটা রয়েছে, আলফা এবং বিটার সাইডে কোন সরলরেখাটা রয়েছে। আচ্ছা, এই চিত্রটাকে আমরা আরেকটু সুন্দর করে আঁকার ট্রাই করি, তাহলে হচ্ছে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। আমাদের এখন বের করতে হবে যে দুটো সরলরেখা একটা একটাকে ছেদ করলো, এরকম ভাবে একটা আরেকটাকে ছেদ করলো, আর এই সাইডে ধরো আলফা রয়েছে, এই যে পি আলফা আর বিটা রয়েছে। এই যে পয়েন্ট, এই পয়েন্টটার কোন মানে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা কোন সাইডে রয়েছে, মানে যদি আমরা একটু আরেকটু বুঝতে চাই তাহলে এই যে সরলরেখাটা, এর দুটো সরলরেখার ভিতরে, এই দুটো সরলরেখার ভিতরে কোন সরলরেখাটা এই পয়েন্টের সাইডে রয়েছে, মানে এই পয়েন্টটা ধারণকারী। ওকে, তো আমরা এখন সেইটা কিভাবে বের করব? সেইটা বের করার জন্য আমাদের একটা হচ্ছে গিয়ে ছোট্ট একটা ট্রিক রয়েছে। ওই ট্রিকের মাধ্যমে হচ্ছে আমরা বুঝতে পারবো যে আমাদের বেসিক্যালি কোন সাইডে রয়েছে আমাদের এই সরলরেখাটা। এই যে দুটো সরলরেখা, এই দুটো সরলরেখার মধ্যে কোন সরলরেখাটা এই সাইডে রয়েছে। তো আমরা ফার্স্ট একটু একটু অন্যভাবে এফ অফ এক্স ওয়াই নিয়ে আমরা এই যে দুটো সরলরেখা, আমাদের এই যে দুটো সরলরেখা রয়েছে, বেসিক যে দুটো সরলরেখা এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, এবং এই নিচের সরলরেখাটা এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইজ ইকুয়াল টু জিরো। এই যে আমাদের দুটো যে বেসিক যে সরলরেখা রয়েছে, যাদের মাধ্যমে যাদেরকে হচ্ছে আমরা সমদ্বিখণ্ড করব, এই দুটো সরলরেখা আমরা একটু নিলাম এখানে। দেখো, এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান, আচ্ছা সি ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। এইটা এই সরলরেখাটা আমরা নিলাম, আর আরেকটা নিলাম জি অফ এক্স ওয়াই, জি অফ এক্স ওয়াই, এটা হচ্ছে গিয়ে তখন নিলাম এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইজ ইকুয়াল টু জিরো। আচ্ছা, এরকম ভাবে দুটো সরলরেখা আমরা নিলাম। এখন এই দুটো সরলরেখা নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, আমাদের যে এখানে যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টটা দিয়ে আমরা এই পয়েন্টটা আমাদের এই যে জি আর এফ এর যে হচ্ছে মান ছিল এক্স আর ওয়াই সেখানে বসাবো। অবভিয়াসলি এই যে পয়েন্ট যেটা রয়েছে এই পয়েন্টে একটা মান রয়েছে, ধরো আমরা এই পয়েন্টে একটা মান নিলাম 4r3। আচ্ছা, 4r3 নিলে আমাদের করতে হবে এই যে ইকুয়েশনের ভিতর যতগুলো এক্স এবং ওয়াই রয়েছে ওই এক্স আর ওয়াই কে আমরা এই যে আলফা বিটা মান ধরে আমরা রিপ্লেস করব। তো উপরেরটার জন্য আমরা রিপ্লেস করব, নিচেরটার জন্য আমরা রিপ্লেস করব। মানে হচ্ছে আমরা জাস্ট এই পয়েন্টটাকে এই সরলরেখার ভিতরে বসাবো। বেসিক্যালি আমি এটাই বলার ট্রাই করতেছি। তো যদি বসাই তাহলে আমরা কি পাবো, দেখো এখানে আমরা পাবো এ ওয়ান আলফা প্লাস বি সরি বি ওয়ান বিটা প্লাস সি ওয়ান। আমরা তো এটাই পাবো, মানে হচ্ছে কি এই যে পয়েন্টটা যদি এখানে বসাই তাহলে আমরা এটা পাবো। এবং এটার সাথে সাথে আমরা এই যে জি জি যে হচ্ছে কি আমাদের সরলরেখা এটা ছিল, ফাংশনটা ছিল, এই ফাংশনের ভিতরেও এই পয়েন্ট আমরা বসাই দিই। যদি আমরা বসাই তখন আমরা কি পাচ্ছি, দেখো এ টু আলফা প্লাস বি টু বিটা প্লাস সি টু। আচ্ছা, এই দুটো আমরা পেলাম। এখানে দেখো, এখন যদি আমরা কোনো একটা লেজির যদি কোনো একটা সরলরেখার সমীকরণ নিতাম তাহলে এখানে এ আর বি এর হচ্ছে আলাদা আলাদা এক্স ওয়াই এর সহগের মান থাকতো। মান থাকলে এখানে আমরা বেসিক্যালি হচ্ছে একটা মান পেতাম, মানে একটা ডিরেক্ট মান পেতাম যেটা হচ্ছে এক্স ওয়াই ভুক্ত না। আচ্ছা, যদি আমরা একটু করে দেখা, একটু যদি হচ্ছে আমরা করি, ধরো এখানে আমরা রিয়াল কোনো হচ্ছে মান নিয়ে করি, যদি এখানে যদি রিয়াল কোনো মান বসাই তাহলে হচ্ছে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। দেখো এখানে আমরা নিলাম 6x প্লাস 5y প্লাস 1, ঠিক আছে, আর এটা নিলাম 3x প্লাস 4y প্লাস 2। আচ্ছা, এরকম যদি দুটো সমীকরণ নেই, এরকম দুটো সমীকরণ রয়েছে এবং এখানে একটা পয়েন্ট রয়েছে 4 আর 3। তো যদি পয়েন্ট দুটোকে যদি এখানে আমরা বসালে আমরা কি পেতাম, দেখো বসালে আমরা পাবো, দেখো 6 ইন্টু 4 প্লাস 5 ইন্টু 3 প্লাস 1,
এটা তখন যদি আমরা সলভ করতাম তাহলে 424 প্লাস 3×5 = 15 প্লাস 1, দ্যাট মিনস আমাদের এখানে আসতেছে বেসিক্যালি আমাদের আসতেছে হচ্ছে 40। এখানে আমাদের আসতেছে 40, মানে এইটাকে যদি আমরা যোগ করতাম, যোগ করলে আমরা পেতাম 40। আচ্ছা 40 পেলাম। আর যদি আমরা এই যে নিচেরটাকে যদি আমরা একইভাবে এটা দিয়ে হচ্ছে আমরা গুণ করতাম, তাহলে আমরা কত পেতাম দেখো, তাহলে আমরা পেতাম 3×4 প্লাস 4×3 প্লাস 2, তখন হচ্ছে আমরা পেতাম 3×4 = 12 প্লাস 12 প্লাস 2, মানে হচ্ছে আমরা এখানে পেতাম 26। এখন দেখো আমরা কিন্তু এখানে দুটো হচ্ছে মান পেলাম, একটা হচ্ছে 40 ছিল আর একটা কি ছিল 26, একটা 40 আর একটা হচ্ছে 26। এখন আমাদের বেসিক্যালি যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম ভাবে দুটো মান বের করার পরে এই 26 আর 40, ধরো হচ্ছে এখানে যে মান বের করার পরে যে মানটা আসবে, ধরো এখানে আসলে আমাদের 26 আর 40, এই দুটোকে আমরা গুণ দিব। গুণ দেওয়ার পর এটা যদি 0 থেকে বড় হয়, যদি এটা আমাদের 0 থেকে যদি বড় হয়, বড় হলে যে প্লাস সাইন নিয়ে আমরা হচ্ছে গিয়ে যে সমীকরণটা পেতাম, ওই যে আমাদের এর আগের যে হচ্ছে গিয়ে সরলরেখার যে হচ্ছে গিয়ে সমীকরণের জন্য যে ফর্মুলাটা পেয়েছিলাম, ওই ফর্মুলার ভিতরে একটা ছিল প্লাস একটা মাইনাস ছিল। তো প্লাস সাইন নিয়ে আমরা যে সমীকরণটা পেতাম, ওই সমীকরণটা হবে কি, এই যে পজিটিভ হলে, মানে যদি 0 থেকে বড় হয় তাহলে আমরা পজিটিভ সাইন নিয়ে যে সরলরেখার সমীকরণটা পেতাম, ওইটা হচ্ছে আমাদের ওইটা হচ্ছে আমাদের এই যে পয়েন্টের সাইডে, মানে ওই এই পয়েন্টকে ধারণকারী সরলরেখার সমীকরণ। এই পয়েন্টকে ধারণকারী সরলরেখার সমীকরণ তার মানে কোনটা, যদি এরকম ভাবে f(x) এর জায়গায় যদি আমরা f(α β) বসাতাম, তারপর g(x) এর জায়গায় যদি g(α β) বসাতাম, তারপর যদি গুণ করে দিতাম তাদের মাঝখানে, গুণ করলে যদি সেটা যদি 0 থেকে বড় হতো, তাহলে পজিটিভ সাইন নিয়ে যে সরলরেখার সমীকরণটা পেতাম সেটা হচ্ছে আমাদের এই পয়েন্ট ধারণকারী। আচ্ছা এখন হলো পজিটিভ। এখন যদি এটা যদি হচ্ছে আমাদের 0 থেকে ছোট হতো, মানে আমাদের ধরো এখানে অ্যান্সারটা -26 × 40 আসতো, তাহলে অবভিয়াসলি এটা 0 থেকে ছোট হয়ে যেত, 0 তার মানে 0 বড় হয়ে যেত। তখন আমরা কি করতাম, তখন আমরা নেগেটিভ সাইন নিয়ে যে সরলরেখার সমীকরণটা পেতাম, সেই সরলরেখার সমীকরণটা হবে কি, এই পয়েন্টের ধারণকারী, এই পয়েন্টের সাইডে, মানে এই পয়েন্টকে ধারণকারী। তো আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। তো এটাকে যদি আমরা এই যে মান ধারা যদি না লিখে, তোমরা হয়তো অনেকে হচ্ছে বুঝতে এখন হচ্ছে কি ফর্মুলাটা চাপা যে ভাই ফর্মুলাটা কি। তো ফর্মুলাটা যদি আমরা লিখি তাহলে ফর্মুলাটা দেখো এভাবে, এখানে ছিল না f(x, y), এখানে আমরা লিখবো f(α β) ইনটু g(α β) which is গ্রেটার দ্যান, ধরো গ্রেটার দ্যান 0 হলো, তখন আমরা কি করব, পজিটিভ সাইন নিয়ে যে ভ্যালুটা পাবো, যদি এটা হচ্ছে গিয়ে 0 থেকে বড় হয়, তাহলে পজিটিভ সাইন নিয়ে যে ভ্যালুটা পাবো ওটাই হচ্ছে আমাদের এই পয়েন্টের সাইডে, মানে এই পয়েন্ট ধারণকারী। এবং এটা যদি হচ্ছে f(α β) ইনটু g(α β) which is less than 0, যদি 0 থেকে ছোট হয়, তাহলে নেগেটিভ মান নিয়ে যে আমরা সরলরেখার সমীকরণটা পাবো সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি এই সাইডে আমাদের থাকবে, মানে আমাদের এই পয়েন্টের এই সাইডে থাকবে। আচ্ছা এই পর্যন্ত আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর হচ্ছে আমাদের লাস্ট আর একটা টপিক রয়েছে, ছোট্ট একটা টপিক, ওই টপিক যদি আমরা কমপ্লিট করতে পারি, কভার করতে পারি, তাহলে আজকের মতন আমাদের টোটাল যতগুলো টপিক রয়েছে এই চ্যাপ্টারে সবগুলো টপিক আমরা হচ্ছে শেষ করবো ইনশাল্লাহ। তো আমাদের লাস্ট টপিক এটা, আমাদের আজকের মতো লাস্ট টপিক। আমরা এর পরের ক্লাসে আমরা এই চ্যাপ্টার রিলেটেড কিছু ইম্পর্টেন্ট ম্যাথ দেখার ট্রাই করব। এখন দেখো, আমি আমাদের আজকের ক্লাসের ফার্স্ট আমরা লম্ব দূরত্ব নিয়ে আলোচনা করেছিলাম, লম্ব দূরত্ব। তখন আমি তোমাদেরকে একটা এক্সাম্পল বলেছিলাম, এক্সাম্পলটা ছিল এমন যে এমন একটা পয়েন্ট থাকলো আর এমন একটা সরলরেখার উপরে এই যে লম্ব যে দূরত্ব, আশা করি এইটুকু আমাদের সবার মনে আছে, কারণ হচ্ছে আমরা জাস্ট 40 মিনিট বা 45 মিনিট আগে এটা দেখেছিলাম। এখন এখানে পয়েন্ট বাদে আমি বলেছিলাম একবার যে পয়েন্ট বাদে ধরো একটা সরলরেখা থাকলো, ওই সরলরেখাটাকে আরেকটা সরলরেখা ছেদ করলো, ছেদ করলে যে ছেদ বিন্দু থেকে এই সরলরেখার লম্ব সমীকরণটা আমরা বের করবো, লম্ব দূরত্ব। আচ্ছা এখন ধরো এখানে ছেদ করলো না, এখানে আমাদের ছেদ করলো না, বাট বলা হয়েছে এই সরলরেখা থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব আমাদের বের করতে হবে। ধরো ছেদ করলে তো আমরা হচ্ছে একটা পয়েন্ট পেতাম, ছেদ করলে আমরা কিন্তু একটা পয়েন্ট পেতাম, ছেদ বিন্দু আমরা বের করতে পারতাম যে কোন পয়েন্টে ছেদ করেছে, ওই পয়েন্ট থেকে আমরা এই পয়েন্টের লম্ব দূরত্ব আমরা বের করতে পারতাম। বাট এখন আমাদের ছেদ করে নাই, কোনো সরলরেখা ছেদ করে নাই, তো আমাদেরকে এই সরলরেখা থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব আমাদের বের করতে হবে। মানে এই সরলরেখার লম্ব দূরত্ব আমরা কিভাবে বের করব, তো তার জন্য আমাদের একটা ফর্মুলা রয়েছে। ধরো আমরা উপরের সরলরেখাটাকে, নিচের সরলরেখাটাকে আমরা ধরলাম, নিচের সরলরেখাটাকে হচ্ছে আমরা ধরলাম হচ্ছে ax
প্লাস by প্লাস c2 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, নিচের সরলরেখাটাকে আমরা ধরলাম কি x প্লাস by প্লাস c2 ইজ ইকুয়াল টু 0। এখন তোমরা অনেকে বলতে, আচ্ছা আমরা উপরেরটাকে ধরে নিই, ax প্লাস b2 প্লাস c1 ইজ ইকুয়াল টু 0। দ্যাট মিন্স উপরেরটার ভিতরে আর নিচেরটার ভিতরে জাস্ট পার্থক্য হচ্ছে c1 আর c2। এখন তোমরা অনেকে বলতে পারো যে ভাইয়া এতক্ষণ আমরা যখন যে কোনো হচ্ছে গিয়ে দুটো সরলরেখা নিয়েছিলাম, তখন আমরা বলেছিলাম কি a1x বা অথবা x1 বা এরকম ভাবে নিয়েছিলাম যে a1x বা মানে হচ্ছে আমরা তখন সেম রাখতাম না, x কে অথবা a কে আমরা সেম রাখতাম না। বাট এখন আমাদের টোটাল জিনিসটা আমাদের কেন সেম, মানে এখানে a এখানে a এখানে b এখানেও b, এখন এটা কেন সেম? এটা সেম কারণ হচ্ছে যখন হচ্ছে আমরা এরকম ভাবে লম্ব দূরত্ব বের করব, তখন আমাদের এই সরলরেখাটা সবসময় আমরা সমান্তরাল ধরে নিব। এই সরলরেখাটা এই সরলরেখার উপর সমান্তরাল ধরে নিব। আমরা যখনই লম্ব দূরত্ব বের করব একটা সরলরেখা থেকে আরেকটা সরলরেখা, তখন হচ্ছে আমরা সবসময় কি করব, এই সরলরেখাটাকে আরেকটা সরলরেখার উপর সমান্তরাল ধরে নেব। সমান্তরাল ধরলে কি হবে দেখো, যদি সমান্তরাল না ধরতাম, ধরো এরকম একটা সরলরেখা গেল, এরকম একটা সরলরেখা গেল, ঠিক আছে, এই সরলরেখার উপর এই পয়েন্ট থেকে, ধরো এই পয়েন্ট থেকে যে লম্ব দূরত্বটা হবে, এই পয়েন্ট থেকে লম্ব দূরত্বটা কি সেম হবে? হবে না। তার মানে যদি এটাকে যদি আমরা সমান্তরাল না ধরতাম, তাহলে আমাদের এক একজনের এইচএসসি তে আমরা হচ্ছে লাখ লাখ স্টুডেন্ট পরীক্ষা দিতাম, তাদের এক একজনের ম্যাথের অ্যান্সার আসতো এক এক রকমের। তো দ্যাটস ওয়াই দেখো এরকম ভাবে না দিয়ে আমরা যখনই এই যে লম্ব দূরত্ব বের করবো আরেকটা সরলরেখার সাথে অন্য একটা সরলরেখার, তখনই আমরা কি ধরে নেব, এগুলো হচ্ছে গিয়ে সমান্তরাল আছে। দেখো সমান্তরাল থাকলে তুমি এই পয়েন্ট থেকে তুমি এখানে লম্ব দূরত্ব বের করো, কিংবা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে লম্ব দূরত্ব বের করো, কিংবা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে লম্ব দূরত্ব বের করো, তুমি যেখানে লম্ব দূরত্বই বের করো কেন, করো না কেন, সবগুলো লম্ব দূরত্বের কিন্তু ডিসটেন্স কিন্তু সেম হবে, মানে লম্ব দূরত্ব অ্যান্সার কিন্তু সেম হবে। দ্যাটস ওয়াই যেহেতু এরা সমান্তরাল মানে হচ্ছে একটা একটার উপরে রয়েছে, তার জন্য তাদের এই যে প্রত্যেকটা ভ্যালু সেম হবে, জাস্ট তাদের হচ্ছে কনস্ট্যান্ট যে মান সি, এই দুটো জাস্ট আলাদা হবে। এটা তোমরা আজকে শিখে নাও যে যদি কোনো দুটো সরলরেখা যদি সমান্তরাল হয়, একটা একটা সমান্তরাল হয়, তাহলে তাদের এই যে এক্স এর সহগ, বি এর সহগ, এখানে যে এক্স এর সহগ, বি এর সহগ, সবগুলো দুটো সরলরেখা সবগুলো হচ্ছে কি হবে, আমাদের সমান হবে। শুধুমাত্র তাদের কি চেঞ্জ হবে, এই যে সি কনস্ট্যান্ট যে দুটো ভ্যালু, এটা চেঞ্জ হবে। এটা হচ্ছে আমরা আগেও দেখেছিলাম, আমরা যখন এই সরলরেখা থেকে এই সমান্তরাল সরলরেখার ইকুয়েশন আমরা যখন বের করেছিলাম, তখন আমরা সেই সমীকরণে যে সমীকরণে যে ফর্মুলা আমরা পড়েছিলাম লাস্ট ক্লাসে দেখেছিলাম যে জাস্ট তাদের ভিতরে আর কোনো কিছু চেঞ্জ হয় না, জাস্ট এখানে C1 আর সি এটা জাস্ট চেঞ্জ হয়। এটা আমরা দেখেছিলাম আগের ক্লাসে। যদি তোমরা কেউ ভালো করে একটু পড়ে থাকো, যদি একটু খেয়াল করে থাকো, তাহলে হচ্ছে তোমাদের এটা মনে পড়ে যাবে। আচ্ছা, এখন আমাদের এই সরলরেখার থেকে এই সরলরেখার উপর যে লম্ব দূরত্ব আমাদের সেটা বের করতে হবে। সেটা বের করা একদম আমাদের জন্য ইজি। জাস্ট আমাদের কি করতে হবে দেখো, C2 মাইনাস C1, মানে আমাদের হচ্ছে এখানে যে C2 যেটা থাকবে, এখানে C2 আর এই যে C1, এটা মাইনাস করতে হবে, মাইনাস করে একটা মডুলাস দিবে। এখানে মডুলাস দেওয়ার কারণ কি দেখো, লম্ব দূরত্ব আমরা বলেছিলাম অল টাইম পজিটিভ হবে। তো যদি হচ্ছে এখানে C2 মাইনাস হয়, C2 ধরলাম -11 আর C1 ধরলাম আমরা হচ্ছে গিয়ে 8 প্লাস 8, যদি আমরা মাইনাস করি তাহলে দেখো -11 প্লাস 8 আমাদের আসতেছে কত, -3 আসতেছে। -3 কখনোই একটা দূরত্বের জন্য কখনোই -3 হতে পারে না, কারণ দূরত্ব কখনো মাইনাস হতে পারে না। দ্যাটস আমরা এখানে একটা মডুলাস দিয়ে নাও, মডুলাস দিলে হচ্ছে আমাদের কি আসতেছে, 3 আসতেছে। আচ্ছা, C2 মাইনাস C1 ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, মানে জাস্ট আগের মতনই আমরা আগে যতগুলো ম্যাথ করেছিলাম, নিচে হচ্ছে ডিভাইড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা হচ্ছে সেম, জাস্ট হচ্ছে উপরে চেঞ্জ হচ্ছে C2 মাইনাস C1। তো যদি এরকম ভাবে দুটো সরলরেখা যার হচ্ছে একটা আরেকটার উপর সমান্তরাল সমান্তরাল থাকে, তো তাদের ভিতরে লম্ব দূরত্ব বলতে পারো, কিংবা এখানে বলতে পারো যে তাদের ভিতরে যে দূরত্ব, তাদের ভিতরে দূরত্ব হচ্ছে সবসময় সমানই হবে। তো এই যে দূরত্ব, এটা বের করার জন্য যে হচ্ছে ফর্মুলা, সেটা হচ্ছে C2 মাইনাস C1 ডিভাইড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। তো আজকে আশা করি আমরা এই পর্যন্ত, আজকে হচ্ছে আমরা ক্লাসের শেষ পর্যন্ত এসে পড়েছি। আমাদের ক্লাসটা এই পর্যন্ত আজকে শেষ। তোমরা হচ্ছে যারা যারা আজকে ক্লাসটা করেছো, তারা হচ্ছে আমাদের এই ক্লাসটা শেয়ার করে দিবে। আর আমাদের ক্লাস রিলেটেড যদি কোনো প্রবলেম থেকে থাকে, তারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারে, এখনই জানাতে পারো তোমরা যে আমরা ভাই এইটুকু আমরা বুঝতে পারি না। আর যদি হচ্ছে কোনো প্রবলেম যদি হচ্ছে আমাদের ক্লাস লাইভের শেষে যদি তোমরা ফেস করো, তখন হচ্ছে তোমরা আমাদেরকে ইনবক্সে জানাতে পারবে। তো নেক্সট যে ক্লাস, সেটার জন্য সবাইকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে, আমাদের ম্যাথ ক্লাস হচ্ছে নেক্সট ক্লাস হচ্ছে শনিবারে হচ্ছে, আমরা ইনশাআল্লাহ আবার সেটা কন্টিনিউ করব। তো টিল দেন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের নেক্সট ক্লাসে জয়েন করার জন্য সবাইকে স্বাগত। আল্লাহ হাফেজ।